সো আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে তোর প্রাইভেট প্লেসমেন্ট নিয়ে। এবারে আমি যেটা দেখবি বইতে মানে আমার নোটসে রয়েছে, তার আগে আমাকে একটা জিনিস একটু বলতে হবে, সেটা অনেকের বইতে থাকবে না। সো বেটার আমি বলবো তো তোরা লিখে নি। আমরা জানি দু ধরনের কোম্পানি হয়, একটা লিস্টেড একটা আনলিস্টেড। একটা লিস্টেড একটা আনলিস্টেড। এবার লিস্টেড কোম্পানি আনলিস্টেড কোম্পানি, এখানে আমি নিউ ইস্যুর কথা বলছি। এরা যখন নিউ ইস্যু করছে, এদেরকে কিছু কিছু মানে পাবলিক ইস্যু করছে বেসিক্যালি বলতে চাই আমি, তখন এদেরকে কিছু কিছু নর্মস ফলো করতে হয়, কিছু কিছু মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফলো করতে হয়। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার পরই তারা ইস্যু করতে পারে। তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোরা পাবি না, আসারও চান্স খুবই কম, বাট আমি একটা বইতে যেহেতু দেখেছিলাম, আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো লিখিয়ে দেবো। ঠিক আছে, তোরা ধীরে ধীরে এক একটা পয়েন্টস জাস্ট খাতা খুলে একটু লিখ। ঠিক আছে, এটা রিকোয়েস্ট, আমার নোটসে ইনক্লুড করতে পারিনি কারণ যেহেতু তোদের সিলেবাসের বাইরে, আমি জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি লিখিয়ে দিচ্ছি। লেখ নাম্বার 1 লিখবি হচ্ছে, দাঁড়া ওয়েট, লিখবি হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আনলিস্টেড কোম্পানি ফর কামিং আউট উইথ পাবলিক ইস্যু। তাহলে লেখ এলিজিবিলিটি নর্মস ফর পাবলিক ইস্যু, এলিজিবিলিটি নর্মস ফর পাবলিক ইস্যু বাই আনলিস্টেড কোম্পানি। Number 1 লেখ, the company has net tangible asset, the company has net tangible asset of 3 crores in each of the preceding 3 full years. The company has net tangible asset of 3 crores in each of the preceding 3 full years, of which not more than 50% is held in monetary assets, of which not more than 50% is held in monetary asset. ক্লিয়ার? আচ্ছা, এটা আমি আগে বুঝিনি কি বলছে। এই আনলিস্টেড কোম্পানি যদি ইস্যু করতে চায় তার নেট ট্যাঞ্জিবল অ্যাসেট হবে 3 crores। এটা তো বুঝতেই পারছিস কবে 3 crores প্রিসিডিং 3 ইয়ার্স, মানে 2020-কে কনসিডার কর প্রেজেন্ট ইয়ার, 2019, 18, 17 এই প্রিসিডিং 3 বছরে কি হবে? প্রিসিডিং 3 বছরে তাদেরকে কি করতে হবে? প্রিসিডিং 3 বছরে তাদের নেট ট্যাঞ্জিবল অ্যাসেট 3 crore হতে হবে প্রতিটা বছরে, ইচ ইয়ারে 3 ফুল ইয়ার। কথাটার মানেটা হচ্ছে মানে প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত 3 কোটি টাকাই যেন থাকে নেট ট্যাঞ্জিবল অ্যাসেটে, মানে একদিনও যেন ওটা না ড্রপ করে। নেট ট্যাঞ্জিবল অ্যাসেটে যেন 3 crores ফিক্স থাকে 3 ফুল ইয়ার। কথাটার মানে হচ্ছে এইটা। আর কি নট মোর দ্যান 50% ইজ হেল্ড ইন মনিটারি অ্যাসেট। এটার মানে কি এই যে ওই নেট ট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আমার মনিটারি অ্যাসেট বলতে কি বলছে, ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট, কোনো ডিপোজিট যেটা আমি ইজিলি ক্যাশে কনভার্ট করতে পারি, সেই সমস্ত অ্যাসেটে যেন 50%-এর বেশি ইনভেস্টেড না থাকে। ক্লিয়ার? তাহলে কি নট 50%, বাট নট মোর দ্যান 50%। Net tangible asset of 3 crores in the preceding 3 years, 3 full years. In each of the 3 preceding full years, and not more than 50% must be held in monetary asset. Clear? এবার আমি নেক্সট চলে আসি হচ্ছে নেক্সট পয়েন্ট লেখ নাম্বার 2, the company has a minimum average pre-tax operating profit. The company has a minimum average pre-tax operating profit of 15 crore as per the latest consolidated basis, during the 3 most profitable years out of immediately preceding 5 years. The company has a minimum average pre-tax operating profit. এটা বুঝতে পারলি? average pre-tax operating profit কত?
হচ্ছে 15 crore। কত দিনের চাই আমার? 3টে মোস্ট প্রফিটেবল ইয়ার্সের আমার দরকার। কি 3টে মোস্ট প্রফিটেবল ইয়ার্সে আমার অ্যাভারেজ প্রি ট্যাক্স অপারেটিং প্রফিট হওয়া উচিত কত? 15 crore আউট অফ দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং 5 years। মানে কি বলছি, 2020 আমি প্রেজেন্ট, 19-এ যাই, 18-এ যাই, 17-এ যাই, 16-এ যাই, 15-এ যাই, এই যে 5 বছরের মধ্যে তোর কোম্পানির যে 3 বছরে ম্যাক্সিমাম প্রফিট হয়েছে, সেই ইয়ারে আমার অ্যাভারেজ প্রি ট্যাক্স অপারেটিং প্রফিট কত হওয়া দরকার? 15 কোটি টাকা। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 3, দ্য কোম্পানি হ্যাজ এ নেট ওয়ার্থ of at least 1 crore. The company has a net worth of at least 1 crore in each of the preceding 3 full years. Net tangible asset 3 crore, operating profit হচ্ছে আমার 15, আর কি এটা বললাম net worth 1 crore in each of the preceding 3 full years. ক্লিয়ার? এটা বোঝানোর কিছু নেই, একই 3 বছরে থাকতে হবে। 3 বছর মানে 3 বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো সময় যেন ওটা কমে না যায়, এই জন্য ওটাকে কথা হচ্ছে ফুল ইয়ার্স। নাম্বার 4 মোস্ট প্রবলি লেখ, the aggregate of the proposed issue and all previous issue made in the same financial year, the aggregate of the proposed issue and all previous issue made in the same financial year does not exceed 5 times of the pre-issue net worth. 5 times of the pre-issue net worth as per the audited balance sheet, as per the audited balance sheet of the last financial year, as per the audited balance sheet of the last financial year। কি বলছে, কোম্পানির যে প্রপোজড ইস্যু আর যা সব প্রিভিয়াস ইস্যু, মানে কি একটা বছরে কিছু ইস্যু, ধর এই বছরে আমি এখন ধর সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছি, আমি ডিসাইড করছি অক্টোবরে কিছু ইস্যু করব, কিন্তু অক্টোবরের আগেও তো প্রিভিয়াসলি এবছর অনেক ইস্যু হয়েছে। এর যে এগ্রিগেটটা মানে প্রপোজড ইস্যু, মানে যেটা করবো প্রপোজাল দিচ্ছি, আর প্রিভিয়াস ইস্যু, এটার যে এগ্রিগেটটা হবে সেটা যেন ডাজ নট এক্সিড 5 টাইমস অফ দ্য প্রি ইস্যু নেটওয়ার্ক। এবার এই নেটওয়ার্কটা কি লাস্ট যে ফিনালের যে আমি ব্যালেন্স শিট পাচ্ছি, লাস্ট যে ফিনান্সিয়াল ইয়ারে আমি ব্যালেন্স শিট পাচ্ছি, সেখান থেকে আমি নেটওয়ার্কটা বার করবো, প্রি ইস্যু নেটওয়ার্কটা মানে ইস্যুর আগের যে নেটওয়ার্কটা সেটা বার করবো, ইস্যুর আগের নেটওয়ার্কটা বার করবো লাস্ট বছরে, তার থেকে যেন 5 টাইমস এক্সিড না করে যায়। কী হলো, আমার যত প্রিভিয়াস ইস্যু আছে, মানে এই বছরে দাঁড়িয়ে আমার যত প্রিভিয়াস ইস্যু আছে আর আমার যত প্রেজেন্ট আমি প্রপোজ করছি, সেগুলোর এগ্রিগেট যেন 5 টাইমস does not exceed 5 times of the pre-issue net worth as per the latest, as per the audited balance sheet of the last financial year. লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের নেটওয়ার্কটা আমি নেব, কিন্তু কী নেটওয়ার্ক নেব, যে কোনো ইস্যু করার আগের নেটওয়ার্ক। প্রি ইস্যু হওয়ার পরে তো নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি ইস্যু করার আগের নেটওয়ার্কটা নেব, নিয়ে তার 5 টাইমস করে দেখে নেব, যতটা আছে তার বেশি যেন এক্সিড না করে আমার এই বছরের প্রপোজড যে ইস্যু করবো, মানে যেটা প্রপোজাল দিচ্ছি বা যেগুলো প্রিভিয়াস ইস্যু টোটাল মিলিয়ে। ক্লিয়ার? নেক্সট লেখ, in case if the company has changed its name, in case if the company has changed its name in the last 1 year, at least 50% of the revenue for the preceding 1 full year, at least 50% of the revenue for the preceding 1 full year is earned by the company by the activity suggested by the new name.
বাই দ্য অ্যাক্টিভিটি সাজেস্টেড বাই নিউ নেম। কী বলছে, কোম্পানি যতই নাম চেঞ্জ করে, লাস্ট 1 বছরে কোম্পানি নাম চেঞ্জ করেছে, তাহলে আমাকে এইটা মাথায় রাখতে হবে যে নাম চেঞ্জ করেছে, নামের মধ্যে কোনো অ্যাক্টিভিটি মেনশন করেছে যে এই কোম্পানি এই রিলেটেড, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোম্পানি, প্রোডাকশন রিলেটেড মানে ওই ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোম্পানি, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন রিলেটেড কোম্পানি। তো এই যে যদি অ্যাক্টিভিটিটা নামে মেনশন থাকে, তাহলে লাস্ট 1 ইয়ার যদি এই 1 ইয়ারের মধ্যে নাম চেঞ্জ করে থাকে, তাহলে আমাকে দেখতে হবে যে প্রিসিডিং, কারেন্ট ইয়ার না, প্রিসিডিং 1 বছর ফুল ইয়ারে কী হচ্ছে, 50% অফ দ্য রেভিনিউ যেটা কোম্পানি জেনারেট করেছে সেটা যেন ওই যে অ্যাক্টিভিটি যেটা নামে মেনশন করা আছে ওই অ্যাক্টিভিটি থেকে, মানে যদি ম্যানুফ্যাকচারিং মেনশন করা থাকে তাহলে ম্যানুফ্যাকচারিং থেকে যেন 50%ও করেছে, রেভিনিউ আর্ন করেছে। লাস্ট 1 বছরে নাম চেঞ্জ করেছি, মাথায় ঢুকে গেল, লাস্ট 1 বছরে নাম চেঞ্জ করেছি। এবার আমাকে দেখতে হবে ওই যে আমি ওই প্রিসিডিং মানে কারেন্ট ইয়ারে দাঁড়িয়ে রয়েছি, প্রিসিডিং যে 1 বছর মানে পরের 2020-তে যদি থাকি আর 2019-এ যে ওই বছরটা পুরোটা আমার যে রেভিনিউটা কালেক্ট হচ্ছে সেটা আমার নতুন নামে যেই অ্যাক্টিভিটিটা মেনশন করা ছিল ওইখান থেকে এসছে। ক্লিয়ার? তাহলে এই যে সমস্ত 5টা পয়েন্ট বললাম, এটা একটা আনলিস্টেড কোম্পানিকে ফুলফিল করতে হয় কী করার জন্য, পাবলিক ইস্যু আনার জন্য। এটা একটা আনলিস্টেড কোম্পানিকে ফুলফিল করতে হয় পাবলিক ইস্যু আনার জন্য। ক্লিয়ার? থ্যাংক ইউ।